আবারও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, পরীক্ষা ব্যর্থ হওয়ার দাবি ওয়াশিংটন ও সিউলের। পিংইয়ং এর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের। সন্ত্রাসী হামলার আশঙ্কাতেই বিমানে ইলেকট্রনিক ডিভাইস বহনে নিষেধাজ্ঞা জারি। এ ধরনের সামগ্রীতে লুকিয়ে বিস্ফোরক যুক্তরাষ্ট্রে পাচার হচ্ছে, দাবি মার্কিন গণমাধ্যমে। প্রয়োজনে আবারও সিরিয়ায় বিমান হামলা চালানো হবে, পুতিনকে নেতানিয়াহুর হুমকি। দামেস্কের পূর্বাঞ্চলে সিরীয় বাহিনীর বিরুদ্ধে নতুন করে বিদ্রোহীদের হামলা। এবং যৌথ বাহিনীর অভিযানে পিছু হটতে বাধ্য হচ্ছে আইএস। দেখা দিয়েছে আশ্রয় ও খাবার পানির সংকট, যোগান দিতে হিমশিম খাচ্ছে ত্রাণকর্মীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। আবারও একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া, তবে তা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ং এর এমন উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করতে দেশটির ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। তবে এই নিষেধাজ্ঞার বিষয়ে চীন বলছে, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি এক সন্ধিক্ষণে পৌঁছেছে। আবারও একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া, তবে অন্যবারের মতো এবার সফল উৎক্ষেপণ হয়নি বলে দাবি করেছে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ড। বুধবার উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় শহর ওনসান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হলেও কয়েক সেকেন্ড ওড়ার পরই তা ভূপাতিত হয় বলে দাবি তাদের। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীও এক বিবৃতিতে একই দাবি করে ক্ষেপণাস্ত্রটির ধরন জানতে বিশ্লেষণ চলছে বলে জানান। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, মাঝ আকাশে ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এ মাসের শুরুতেও 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া, যেগুলো জাপান সাগরে গিয়ে পড়ে। দুদিন আগে নতুন এক ধরনের রকেট ইঞ্জিনের পরীক্ষাও চালায় দেশটি। জাতিসংঘের নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পরও পিয়ংইয়ং এর এমন কর্মকাণ্ডকে উস্কানিমূলক উল্লেখ করে এসব কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিলে এক সমাবেশে উত্তর কোরিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা বলেন তিনি। সিউল সফরে থাকা মার্কিন পরমাণু অস্ত্র বিষয়ক বিশেষ দূত জোসেফ ইউনো তার দক্ষিণ কোরীয় প্রতিপক্ষকেও একই কথা জানান। বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা থেকে উত্তর কোরিয়াকে বিচ্ছিন্ন করতে কঠোর নিষেধাজ্ঞার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এতে উত্তর কোরিয়ার উপর কূটনৈতিক চাপও বাড়বে, আর সেক্ষেত্রে উত্তর কোরিয়ার পাশাপাশি চীনও বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে। দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা সক্ষমতা যাতে বাড়ে, সে ব্যবস্থাও নেবে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক নিষেধাজ্ঞা এলে চীনা ব্যাংক এবং বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো উত্তর কোরিয়ার সঙ্গে ব্যবসা করে সেগুলো ক্ষতির মুখে পড়বে, কারণ উত্তর কোরিয়া চীনের কিছু ব্যাংকের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কোরীয় উপদ্বীপের বর্তমান অবস্থা এক নতুন সন্ধিক্ষণে পৌঁছেছে। বর্তমান অবস্থা থেকে পরিস্থিতি ভালো বা খারাপ যে কোনো দিকে যেতে পারে। দুপক্ষই নিজেদের শক্তি প্রদর্শনের খেলায় মেতে উঠতে পারে, আর তাতে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা আছে। অন্যদিকে দুপক্ষই নিজেদেরকে শান্ত করে আলোচনায় বসে সমাধানের চেষ্টাও করতে পারে। তবে উত্তর কোরিয়া মার্কিন নিষেধাজ্ঞার হুমকিকে ভয় পায় না বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন জাতিসংঘে দেশটির উপরাষ্ট্রদূত। চলমান নিষেধাজ্ঞাকে জঘন্য এবং নিষ্ঠুর উল্লেখ করে তিনি বলেন, যত বড় নিষেধাজ্ঞাই আসুক উত্তর কোরিয়া বদলাবে না। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বড় ধরনের সন্ত্রাসী হামলার আঁচ পাওয়ার কারণেই যুক্তরাষ্ট্রগামী বিমানে ইলেকট্রনিক ডিভাইস বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে ধারণা করছে মার্কিন গণমাধ্যমগুলো। জঙ্গি গোষ্ঠী আইএস এসব ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরক দ্রব্য লুকিয়ে যুক্তরাষ্ট্রে পাচার করছে বলে জানিয়েছে এবিসি নিউজ। আন্তর্জাতিক বিমানবন্দরগুলো সন্ত্রাসীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা অনুযায়ী মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার 8টি দেশের 10টি বিমানবন্দর থেকে আসা যাত্রীদের কেবিন ব্যাগেজে ল্যাপটপ, আইপ্যাড ও ক্যামেরার মতো বড় আকারের ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ জানায়, মরক্কো, তুরস্ক, মিশর, জর্ডান, সৌদি আরব, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দর থেকে যেসব বিমান যুক্তরাষ্ট্রে অবতরণ করবে সেই সব বিমানগুলোতেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। মূলত মুসলিম ওই দেশগুলোর 10টি বিমানবন্দরকে কেন্দ্র করে ফ্লাইট পরিচালনা করে এমন 9টি বিমান পরিবহন সংস্থার উপর সরাসরি এই নিষেধাজ্ঞার প্রভাব পড়বে বলে জানিয়েছে বিবিসি।
সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ায় ৩ লাখেরও বেশি অ্যাকাউন্ট বাতিল করে দিয়েছে টুইটার। মঙ্গলবার টুইটারের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন দেশের সরকারের অনুরোধে গত বছরের শেষের দিকে এসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়। এর আগে 2015 সালের আগস্টে ২.৫ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার। সব মিলিয়ে টুইটার গত 2 বছরে 6,36,890টি অ্যাকাউন্ট বন্ধ করেছে। বন্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে সন্ত্রাসবাদকে উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে। এদিকে জাতীয় নিরাপত্তার স্বার্থে অভিযুক্ত অ্যাকাউন্টের তথ্য এফবিআইকে প্রদান করবে টুইটার। এছাড়াও বিভিন্ন দেশের থেকে আসা অভিযোগগুলোর অতিসত্বর খতিয়ে দেখা হবে বলেও টুইটারের পক্ষ থেকে জানানো হয়। মার্কিন সেনাবাহিনীতে মুসলমানদের নিয়োগ বন্ধে আইন করার উদ্যোগ নেওয়া হলে তা সংবিধান বিরোধী হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রধান বিচারপতি নীল গরসাচ। মঙ্গলবার সিনেট কমিটিতে তার মনোনয়ন চূড়ান্ত করার শুনানিতে একথা বলেন গরসাচ। শুনানিতে ট্রাম্প তার ব্যক্তিগত স্বার্থ রক্ষায় গরসাচকে মনোনীত করেছেন বলে দাবি করেন ডেমোক্র্যাট সিনেটররা। এদিকে বিকল্প স্বাস্থ্যনীতির বিরোধিতাকারী রিপাবলিকান আইন প্রণেতাদের আসন প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেটের বিচার বিভাগ বিষয়ক কমিটিতে মঙ্গলবার অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট ট্রাম্পের বাছাই করা প্রধান বিচারপতি নীল গরসাচের মনোনয়ন চূড়ান্তকরণ শুনানি। এতে ডেমোক্র্যাট সিনেটরদের তীব্র সমালোচনা আর প্রশ্নের মুখে পড়েন ৪৯ বছর বয়সী গরসাচ। সিনেটের অনুমোদন পেলে প্রয়াত অ্যান্তনিও স্ক্যালিয়া স্থলাভিষিক্ত হবেন তিনি। শুনানির পর থেকেই ডেমোক্র্যাট সিনেটররা গরসাচের দিকে প্রশ্নের তীর ছুঁড়তে থাকেন। ট্রাম্পের নীতির বিরুদ্ধে কোনো আপিল আবেদন যেন সুপ্রিম কোর্টে না টেকে সে লক্ষ্যে গরসাচকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে সমালোচনা করেন ভারমন্টের ডেমোক্র্যাট সিনেটর প্যাট্রিক লেথি। ট্রাম্প জানতেন তিনি মুসলিম প্রধান ৬টি রাষ্ট্রের উপর নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাহী আদেশ জারি করলে তা অনেকেরই বিরোধিতার মুখে পড়বে। এই বিরোধিতা এবং আপিল যাতে সুপ্রিম কোর্টে না টেকে তা নিশ্চিত করতেই গরসাচকে প্রধান বিচারপতি করার উদ্যোগ নেওয়া হয়েছে। লেথির এমন দাবির বিরোধিতা করে গরসাচ নিজেকে সব ধরনের রাজনীতির ঊর্ধ্বে বলে দাবি করেন। বিচারপতি হিসেবে আমি কিভাবে আদালত পরিচালনা করব সেটা কাজে প্রমাণিত হবে। কোনো রাজনীতিতে জড়ানোর এখতিয়ার আমার নেই। তা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা আইনের ব্যাপারে আমি কথা বলতে পারবো না। তবে আমি বিশ্বাস করি কেউই আইনের ঊর্ধ্বে নয়, এমনকি প্রেসিডেন্টও না। ডেমোক্র্যাট সিনেটরদের সব প্রশ্ন গরসাচ কৌশলে পাশ কাটিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন নিউ ইয়র্কের ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার। গরসাচের এমন রহস্যজনক আচরণ বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে বলে অভিযোগ করেন তিনি। সিনেট জুডিশিয়ারি কমিটি নিয়ে গরসাচ তামাশা করছেন। বিচারপতি হিসেবে তিনি কেমন ভূমিকা রাখবেন, তার বিচারিক দর্শন, আইনি প্রক্রিয়া কেমন হবে কিছুই স্পষ্ট নয়। মার্কিনীদের স্বার্থ রক্ষায় তার অবস্থান কেমন হবে আমরা তা নিয়ে সন্দিহান। কোন সমালোচনা সুবিচার প্রতিষ্ঠার প্রত্যয়ে বাধা হয়ে দাঁড়াবে না বলে মন্তব্য করেন গরসাচ। তিনি বলেন, প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তিনি রায় দেবেন। আমি বিশ্বাস করি না যে কেউ আমার হয়ে কথা বলবে। নিজের কথা নিজেকেই বলতে হবে। এমন অবস্থানে এলে সমালোচনার মুখে পড়তেই হবে। তবে এসব তীক্ষ্ণ কথাই আমাদের শক্তিশালী করে। একজন বিচারকের সততা, স্বাধীনতা বা উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করাটা দুঃখজনক। এদিকে কোন রিপাবলিকান আইন প্রণেতা ট্রাম্পের স্বাস্থ্যনীতির বিরুদ্ধে অবস্থান নিলে পরবর্তী নির্বাচনে তাদের প্রেসিডেন্টের সমর্থন হারাতে হবে বলে হুঁশিয়ারি করেছেন ট্রাম্প। তাদেরকে প্রতিনিধি পরিষদের চাপের মধ্যে রাখা হবে বলেও তিনি মন্তব্য করেন। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। হোয়াইট হাউসের প্রশাসনিক কাজে যুক্ত হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প। মঙ্গলবার বিবিসি জানায়, হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে নিজস্ব অফিস পাচ্ছেন তিনি। ট্রাম্পের পরামর্শক হিসেবে কাজ করার কথা থাকলেও এজন্য দাপ্তরিক পদবি কিংবা বেতন ভাতা পাবেন না ইভানকা। ৩৫ বছর বয়সী ইভানকা এই পদে বসলে গোপন তথ্য নিয়ে কাজ করার সুযোগ পাবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিযুক্ত স্বামী জেরার্ড কুশনারের দলের হয়ে কাজ করবেন ইভানকা। তিনি এতদিন তার একটি ফ্যাশন ব্র্যান্ডের ব্যবসার সঙ্গেই জড়িত ছিলেন। রাজনৈতিক কিংবা সরকারি দাপ্তরিক কাজের অভিজ্ঞতা না থাকলেও প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠকে ইভানকা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সময় আরও দেখবেন, নাইজেরিয়ার ব্যস্ততম এলাকায় অজ্ঞাত বন্দুকধারীর হামলা, নিহত ১৭, আহত অর্ধশতাধিক। হামলার দায় স্বীকার করেনি কেউ।
সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে বিদ্রোহীরা। দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৮ সিরীয় সেনা এবং ৩৪ বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা। এদিকে প্রয়োজন হলে আবারও সিরিয়ায় বিমান হামলা চালানো হবে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়ে দিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যে বৃহস্পতিবার থেকে জেনেভায় শুরু হতে যাচ্ছে সিরিয়া শান্তি আলোচনার পরবর্তী ধাপ। এতে অংশ নিতে বিবাদমান সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবারও দামেস্কের পূর্বাঞ্চলীয় জোবার এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তীব্র লড়াই চলে। এদিন ৩ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো বিদ্রোহীদের আক্রমণের শিকার হতে হয় সিরীয় সেনাদের। সোমবার সরকারি বাহিনীর কাছে হাতছাড়া হয়ে যাওয়া বেশ কিছু এলাকাও মঙ্গলবার পুনর্দখল করে বিদ্রোহীরা। সিরিয়ার সামরিক বাহিনীর একটি সূত্র জানায়, বিদ্রোহীরা জোবারের প্রবেশ মুখে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়ে বিদ্রোহীদের উপর নতুন করে হামলা শুরু করে। পূর্বাঞ্চলীয় ঘৌটা শহরে পুনর্গঠিত হয়ে বিদ্রোহীরা জোবারের চারপাশ থেকে সরকারি বাহিনীর উপর আক্রমণ চালায়। বিদ্রোহীদের হামলার মুখে একসময় সিরীয় সেনারা পিছু হটতে বাধ্য হয়। অনলাইনে প্রকাশিত ভিডিওতে এসব লড়াইয়ের দৃশ্য দেখা যায়। সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে এ সংঘর্ষে উভয় পক্ষেরই বহু সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা। দামেস্কে রক্তক্ষয়ী এই সংঘর্ষের মধ্যেই বৃহস্পতিবার থেকে জেনেভায় শুরু হতে যাচ্ছে সিরিয়া শান্তি সম্মেলনের ৫ম পর্ব। মঙ্গলবার এ উপলক্ষে জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র বলেন, সংকট সমাধানে গঠনমূলক আলোচনার স্বার্থেই সিরিয়ার বিবদমান পক্ষগুলোর উচিত এ শান্তি সম্মেলনে অংশ নেয়া। আলোচনার মাধ্যমেই সবার কাছে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অন্তর্বর্তী সরকার গঠন, সংবিধান সংশোধন, নির্বাচন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, সন্ত্রাস দমন, পারস্পরিক আস্থা প্রতিষ্ঠা, এসব কিছুই শান্তি আলোচনার আলোচ্য সূচিতে রয়েছে। আর এ কারণেই জাতিসংঘের বিশেষ দূত আসন্ন আলোচনা থেকে গঠনমূলক ফল আশা করছেন। বিগত আলোচনাগুলোতে যারা অংশ নিয়েছিলেন তাদের সবাই এবারও থাকবেন বলে নিশ্চিত করেছেন তিনি। এদিকে সিরিয়ার পালমিরায় বিমান হামলার ব্যাখ্যা চাইতে রাশিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করার একদিন পরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নিরাপত্তার জন্য হুমকি মনে হলে ভবিষ্যতে যে কোনো সময় সিরিয়ায় বিমান হামলা চালাবে ইসরায়েলি বাহিনী। নিরাপত্তার স্বার্থে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকবে বলেও বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা দেন তিনি। সম্প্রতি সিরীয় বাহিনী রকেট হামলায় ইসরায়েলের একটি যুদ্ধ বিমান বিধ্বস্তের পর সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার হুমকি দেয় তেল আবিব। এর একদিন পরেই গোলান মালভূমিতে সিরীয় সেনারা একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করলে দুদেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। নাইজেরিয়ার মধ্যাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম। ওই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার দেশটির বেনু প্রদেশের জাকি বিয়াম এলাকায় এই বন্দুকের হামলা হয়। এতে হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু বলে জানা গেছে। পুলিশ জানায়, বন্দুকধারীরা একটি জনসমাগম এলাকায় সাধারণ মানুষের ওপর অতর্কিত গুলি চালায় এবং নিকটবর্তী একটি ভবনে আগুন ধরিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই বহু মানুষ হতাহত হন। স্থানীয় গণমাধ্যমগুলোতে নিহতদের সংখ্যা অর্ধশতাধিক বলে জানা হলেও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। ঘটনার তদন্ত চলছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। গুয়াতেমালার একটি যুব বন্দিশালায় বন্দীদের সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। দর্শনার্থীদের জন্য নির্ধারিত সময় কারাগারটি নিয়ন্ত্রণে নেয় বন্দীরা। এরপর তারা ৩ জন পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালিয়ে এবং কারাগারের ভিতরে আগুন লাগিয়ে পালানোর চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই 2 পুলিশ নিহত হন। তবে কারা পুলিশের বিশেষ দল তাৎক্ষণিক অভিযান চালালে ওই বন্দীরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাগারটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, রাজধানী গুয়াতেমালা সিটির ইতাপা 2 কেন্দ্রটি নিয়ন্ত্রণ করছে কুখ্যাত একটি অপরাধ চক্র। পুরো আমেরিকা জুড়ে এই অপরাধী গোষ্ঠীটির তৎপরতা চালিয়ে আসছে। গুয়াতেমালার কারাগারগুলোর বেশিরভাগ বন্দী সহিংস অপরাধ চক্রের সদস্য। কারাগারে এদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে।
ব্রাজিলের ভূমি অধিকার বাস্তবায়ন কমিটির এক কর্মীকে হাসপাতালে ঢুকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। এই ঘটনায় অনুসন্ধান শুরু করেছে পুলিশ। এর কয়েকদিন আগে ওয়াল ডুমেরো কস্টা পেরেরা নামের ওই কর্মীর বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন। পেরেরা ভূমিহীন কর্মী সংগঠনের একজন সক্রিয় কর্মী। তিনি ব্রাজিল ওয়ার্কার্স পার্টিরও সদস্য। ভূমিহীনদের জন্য ভূমির আন্দোলন ধীরে ধীরে জোরালো হতে থাকায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমালিয়ায় প্রেসিডেন্ট ভবনের পাশে একটি চেকপোস্টে গাড়ি বোমা বিস্ফোরণে নিরাপত্তারক্ষী সহ 5 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 10 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তার স্বার্থে চেকপোস্টে গাড়িটিকে থামানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। 1 মাসের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে দেশটির নতুন মন্ত্রিপরিষদ গঠনের পরপরই এ হামলার ঘটনা ঘটল। এখন পর্যন্ত কেউই হামলার দায় স্বীকার না করলেও এর পেছনে আইএস এর অনুসারী আল শাবাব জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমালিয়ার জুবাল্যান্ড অঞ্চলে অনাহারে 36 ঘন্টার মধ্যে অন্তত 26 জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় সরকার পরিচালিত রেডিওর ওয়েবসাইটে এ খবর প্রকাশিত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হুসাইনের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, মৃতদের মধ্যে সবাই জুব্বার বিভিন্ন ছোট শহর ও গেদো এলাকার বাসিন্দা। এসব এলাকার বাসিন্দাদের জন্য জরুরি সাহায্যের প্রয়োজন বলেও জানান তিনি। মারাত্মক খরার কবলে পড়ে অনেক গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে। এছাড়াও মাঠের ফসল শুকিয়ে প্রায় 62 লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে বলেও জানানো হয়। এদিকে শত শত পরিবার সাহায্যের আশায় রাজধানী মোগাদিশুতে ভিড় জমিয়েছে। জাতিসংঘের মতে সোমালিয়াকে দুর্ভিক্ষের হাত থেকে মুক্ত করতে 8 কোটি 25 লাখ ডলারের প্রয়োজন। আর তাই ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বানও জানায় সংস্থাটি। পেরুর চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সেই সঙ্গে নতুন করে প্লাবিত হয়েছে আরও বেশ কিছু এলাকা। ভয়াবহ এ বন্যায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 78-এ। এছাড়াও নিখোঁজ রয়েছেন অন্তত 20 জন। বন্যায় গৃহহীন হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ। রাজধানী লিমা সহ পিওরা, ট্রুজিলো, কুয়ারুমি, চোসিকা শহরগুলোতে এখনো বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সেই সঙ্গে দেশটির বেশিরভাগ নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার রাজধানী লিমা ও পিওরা শহরে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে বন্যা কবলিত এলাকাগুলো থেকে কয়েক হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, গত 5 দিনে এভাবে প্রায় 7,000 মানুষকে শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার ট্রুজিলো শহরের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান পেরুর প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুসিনস্কি। এ সময় বন্যা কবলিতদের সহায়তায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছুই করা হচ্ছে বলে জানান তিনি। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, বিখ্যাত চিত্রশিল্পী ভ্যান গগের চুরি হওয়া ছবি উদ্ধারের পর আবারও প্রদর্শনীতে। নেদারল্যান্ডসের ডাচ মিউজিয়ামে আসছেন দর্শনার্থীদের অনেকে। মসুল পুনর্দখল অভিযানের সর্বশেষ পর্যায়ে উত্তর পশ্চিমাঞ্চলীয় বাদুস শহরটি নিজেদের দখলে নিয়েছে ইরাকের যৌথ বাহিনী। ওর সিটিতেও যৌথ বাহিনীর অভিযানের কারণে পিছু হটতে বাধ্য হচ্ছে আইএস জঙ্গিরা। দুপক্ষের তীব্র লড়াইয়ের কারণে বাস্তুহারা হাজার হাজার মানুষকে আশ্রয় ও খাবারের যোগান দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ত্রাণকর্মীদের। ইরাকের পশ্চিম মসুলে সরকারি বাহিনী ও আইএস জঙ্গিদের মধ্যে তীব্র লড়াইয়ের কারণে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। যারা আইএস এর হুমকি উপেক্ষা করে পালিয়ে প্রাণ বাঁচাতে পারছে, তাদেরও দিন কাটছে অসহনীয় কষ্টে। সরকারি আশ্রয় শিবিরগুলোয় বেশিরভাগেরই কোনো ঠাঁই মিলছে না। যারাও বা আশ্রয় পেয়েছে, তাদের দিনের পর দিন ভুগতে হচ্ছে খাবার, পানি ও চিকিৎসা সংকটে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সর্বশেষ তথ্য মতে মসুল অভিযানে এ পর্যন্ত 3 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সামনের দিনগুলোতে এই সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে পশ্চিম মসুলের পুরনো শহর কেন্দ্রস্থলে অবস্থিত নুরি মসজিদের দিকে অগ্রসর হবার পথে জঙ্গিদের সঙ্গে প্রচণ্ড লড়াই করে সামনে এগিয়ে যাচ্ছে সরকার বাহিনী। সামরিক বাহিনীর মুখপাত্র জানান, জঙ্গিরা আত্মঘাতী হামলা, মর্টার ও গ্রেনেড ব্যবহার করে সেনাদের বাধা দেওয়ার চেষ্টা করছে।
আমরা নুরি মসজিদের প্রায় 100 মিটারের মধ্যে চলে এসেছি। এখান থেকে তথাকথিত ইসলামিক খিলাফতের ঘোষণা দিয়েছিল আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি। খুব তাড়াতাড়ি হয়তো আমরা এই মসজিদ দখলের মধ্য দিয়ে আমাদের অভিযান শেষ করতে পারব। ইরাক থেকে আইএস জঙ্গিদের হটাতে সামরিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সাথে বৈঠকে প্রতিশ্রুতি দেন তিনি। আফরিন জেরিন, সময় সংবাদ। বেশ কয়েকদিন বন্ধ রাখার পর আফগান সীমান্ত পুনরায় খুলে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় আফগানিস্তানকে দায়ী করে সীমান্ত বন্ধ করে দিয়েছিল ইসলামাবাদ। সীমান্ত খুলে দেওয়ার পর পুনরায় দুদেশের পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস যাতায়াত শুরু করেছে। গেল ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের সিন্ধু প্রদেশের সেওয়ানের একটি মাজারে বোমা হামলার ঘটনায় আফগানিস্তানকে দায়ী করে ইসলামাবাদ। পাক সরকারের পক্ষ থেকে বলা হয়, আফগানিস্তান সীমান্ত দিয়ে জঙ্গিরা পাকিস্তানে প্রবেশ করে ওই হামলা চালায়। এর জের ধরে অনির্দিষ্টকালের জন্য সীমান্ত বন্ধের ঘোষণা দেয় ইসলামাবাদ। এতে চরম বিপাকে পড়ে সীমান্তে আটকে পড়া দেশ দুটির মানুষ। আবারও গোপন সামরিক আদালত চালু করতে যাচ্ছে পাকিস্তান। মঙ্গলবার দেশটির আইনসভার নিম্নকক্ষ এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ করেন। চূড়ান্ত অনুমোদনের জন্য বিলটি বুধবার সিনেটে উত্থাপনের কথা রয়েছে। 2014 সালের ডিসেম্বরে পেশোয়ারে সেনা পরিচালিত স্কুলে তালেবান হামলায় শতাধিক শিশু নিহত হওয়ার জেরে প্রথমবারের মতো এই আদালত স্থাপন করা হয়েছিল। তবে চলতি বছরের শুরুতে এর ম্যান্ডেট শেষ হওয়ার তা পুনর্বহালে বিল আনা হয়। সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত বেসামরিক নাগরিকদের এই আদালতের আওতায় বিচার করা হতো। তবে এই আদালতের বিচার কার্যের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে মানবাধিকার সংগঠনগুলো জানায়, গোপন আদালতের মাধ্যমে ছোটখাটো অপরাধে বড় শাস্তি দেয়া হচ্ছে। গত 2 বছরে এই আদালত 161 জনের ফাঁসি ও 113 জনের কারাদণ্ড কার্যকর করে। তবে এবারের বিলে উল্লেখযোগ্য সংশোধনী আনা হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক সমুদ্র সীমা অতিক্রম করায় 10 জন ভারতীয় জেলেকে আটক করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার আন্তর্জাতিক সমুদ্র সীমা লঙ্ঘন করে অবৈধভাবে শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ট্রলার সহ মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলেদের কারাগারে পাঠানো হয়। আটককৃতরা ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু প্রদেশের নাগরিক বলে জানিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী। গেল 2 মাসে অবৈধভাবে শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে অন্তত 50 জন ভারতীয় জেলেকে আটক করে দেশটির নৌবাহিনী। ভারতে একটি আদালত দেশটির গঙ্গা ও যমুনা নদীকে মানুষের সমমর্যাদা দিয়েছে। মঙ্গলবার উত্তরাখণ্ডের আদালত নদী দুটি দূষণমুক্ত করা ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে জানান, এখন থেকে এই নদীগুলোর দূষণকে মানুষের ক্ষতি করার সমান বলে বিবেচনা করা হবে। ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গঙ্গা ও যমুনা খুবই পবিত্র বলে বিবেচিত। প্রাত্যহিক উপাসনায় নদী দুটিকে দেবী বিবেচনা করা হয়ে থাকে। কিন্তু নদীর 2 পারে অপরিকল্পিত শিল্পায়নের কারণে মাত্রাতিরিক্ত দূষণের কবলে পড়েছে গঙ্গা ও যমুনা। বিশ্বে প্রথমবারের মতো নিউজিল্যান্ড দেশটির ওয়াং গানুই নামের একটি নদীকে মানুষের অধিকারের মর্যাদা দেয় 1 সপ্তাহের মধ্যেই ভারতের আদালত গঙ্গা ও যমুনা নদীর ব্যাপারে এ রায় দিল। রাজ্যের শীর্ষ 2 জন কর্মকর্তাকে নদী দুটির তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দিয়ে তার দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। ভূমধ্যসাগরে গেল কয়েকদিনে অভিযান চালিয়ে 6000 অভিবাসীকে উদ্ধার করেছে ইতালিয়ান কোস্টগার্ড। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মুখপাত্র জোয়েল মিলম্যান জানান, গেল কয়েকদিনে লিবিয়া থেকে ইতালিতে আসার সময় ভূমধ্যসাগরে 6000 অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। বিভিন্ন নৌকা থেকে অভিবাসীদের উদ্ধার করা হয়। এদের মধ্যে শুধুমাত্র রোববারই 747 জনকে উদ্ধার করে কোস্টগার্ড। একই দিন লিবিয়া উপকূলে অভিযান চালিয়ে আরও 3300 জন অভিবাসীকে উদ্ধার করা হয় বলে জানায় ওই মুখপাত্র। 2015 সালে 20,000 অভিবাসী অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করে।
2016 সালে এসে এর সংখ্যা আরও বাড়ে বলে জানায় IOM। সামরিক খাতে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে থাইল্যান্ড ও ফিলিপিন্স। মঙ্গলবার ব্যাংককে থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান ওচার সঙ্গে ফিলিপিনো প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বৈঠকে এ সমঝোতা হয়। গত বছরের জুনে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এটি দুতার্তের প্রথম থাইল্যান্ড সফর। থাই প্রধানমন্ত্রীর সঙ্গে দুতার্তের এই বৈঠকে আন্তঃরাষ্ট্রীয় অপরাধ ও মাদক চোরাচালান রোধে যৌথভাবে কাজ করতে সমঝোতা হয়। এছাড়া অর্থনৈতিক ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে দুই নেতা মতৈক্যে পৌঁছান। বৈঠকে থাইল্যান্ডকে ফিলিপিন্সে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান দুতার্তে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানে সহযোগিতা বৃদ্ধি এবং দক্ষিণ চীন সাগরে বিতর্কিত বিষয়গুলোতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন থাই প্রধানমন্ত্রী ও ফিলিপিনো প্রেসিডেন্ট। ইসরায়েলের সঙ্গে ব্যাপক পরিসরে অংশীদারিত্বপূর্ণ কাজ করার ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘোষণা দেন। শি জিনপিং বলেন, ইসরায়েলের সঙ্গে 25 বছরের কূটনৈতিক সম্পর্ক, তবে নেতানিয়াহুর চীনা সফরের মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে চীনের সম্পর্ক নতুন করে শুরু হলো। দুই নেতার বৈঠকে ইসরায়েল ও চীনের দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া মধ্যপ্রাচ্যের অস্থিরতা বন্ধে ইসরায়েলকে ভূমিকা রাখার পাশাপাশি ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্র সমাধানে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান শি জিনপিং। এদিকে চীন সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অধিকৃত গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর কামানের আঘাতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, গাজার দক্ষিণাঞ্চলের রাফা উপত্যকার একটি জনবহুল এলাকায় ইসরায়েলি বাহিনী এ হামলা চালায়। এতে ইউসুফ আবু আজরা নামের 18 বছরের এক কিশোর নিহত হয়। কামানের আঘাতে আহত হয় আরও দুজন। হামলার বিষয়ে ইসরায়েল বাহিনী জানায়, নিরাপত্তা বেষ্টনীর কাছে চলে আসায় 3 জনকে লক্ষ্য করে তাদের সেনাবাহিনী গুলি চালিয়েছে। হিজবুল্লাহ নেতা মোস্তফা আমিন বদরুদ্দিকে তার সংগঠনের নেতারাই হত্যা করেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সম্প্রতি আরব নিউজকে দেয়া সাক্ষাৎকারে দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ এ তথ্য জানান। লেফটেন্যান্ট জেনারেল গাদি আইসেনকট জানান, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী বদরুদ্দিন হত্যায় হিজবুল্লাহ সদস্যদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তিনি আরও জানান, 2016 সালে বদরুদ্দিন দামেস্কের কাছাকাছি একটি জায়গায় ভারী কামানের আঘাতে নিহত হন বলে হিজবুল্লাহর দাবি। তবে পর্যবেক্ষণ সংস্থা বলছে, ওই দিন ওই জায়গায় কোনো হামলার ঘটনা ঘটেনি। হিজবুল্লাহ অন্যকে অনেক নেতাকর্মী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিয়ে দেশটিতে গৃহযুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। কলকাতার বারুইপুরে বিষাক্ত মদ পান করে গত দুদিনে 14 জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে বারুইপুর বাজারের একটি চোরাই মদের দোকান থেকে প্রায় শতাধিক মদ আসক্ত দেশীয় মদ পান করে। ওই রাতেই অনেকে অসুস্থ হয়ে পড়ে। মঙ্গলবার দুপুর পর্যন্ত 14 জনের মৃত্যু হয়। প্রিয়জন হারিয়ে উত্তেজিত জনতা বিভিন্ন চোরাই মদের দোকানে হামলা চালায়। এ সময় তারা বেশ কিছু মদের দোকানে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছেন স্থানীয় প্রশাসন। 24 পরগনার এই অঞ্চলটি চোরাই মদের জন্য প্রসিদ্ধ। 2011 সালেও বিষাক্ত মদ পানে 178 জনের মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, এ বিষয়ে প্রশাসনের কোনো উদ্যোগ নেই। তবে এ বিষয়ে মুখ খুলতে নারাজ পুলিশ। বিষাক্ত যে মদ, কেবলা গায়নের মদ থেকে কেবলার দোকানে যারা যারা মদ খেয়েছে সবাই এরকম অসুস্থ। তার মধ্যে এই পর্যন্ত 10 জন মারা গেছে
3 জন গুরুতর অবস্থায় আছে, তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে, জানি না এখন কি অবস্থায় আছে। কোনো ব্যবস্থা নিশ্চয় নেই, 2জনকে ধরে গেল, পকেট ভরে ছেড়ে দেবো ওদেরকে, কোনো রাস্তা নেই। মাল করে হতাল করে দিচ্ছে, বাচ্চা কাচ্চা সংসার আমাদের শান্তি নেই। আমরা দিন রাত লোকের বাড়ি ঠিক আছে খাই, বাড়ির সংসার ধর্ম সবাই যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান ড্রোন শিকারী স্বয়ংক্রিয় যন্ত্র উদ্ভাবন করেছে। ক্যালিফোর্নিয়ায় সিলিকন ভ্যালির 70টি কোম্পানির মধ্যে এয়ারস্পেস সিস্টেমস নামের ওই প্রতিষ্ঠানটিও দীর্ঘদিন থেকে অনাকাঙ্ক্ষিত ড্রোন ঠেকানোর প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করে আসছিল। সম্প্রতি স্যান লিন্ড্রোতের প্রতিষ্ঠানটির সদর দপ্তরে তাদের উদ্ভাবিত ওই ড্রোন শিকারী যন্ত্রের প্রদর্শনী করা হয়। এই যন্ত্রটি শূন্যে চলন্ত অবস্থায় ড্রোনকে শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে একটি জাল ফেলে তা ধরে নিয়ে আসতে পারে। প্রাথমিকভাবে ড্রোনের মতো এই যন্ত্রটিকেও রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তবে এখনই ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে একে আনুষ্ঠানিক স্বীকৃতি কিংবা বাজারজাত করা হচ্ছে না। এটি চূড়ান্ত করতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নেদারল্যান্ডসের পার্লামেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন। সোমবার প্রকাশিত ফলাফলে দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটের দল পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি ভিভিডি জয় পেয়েছে। মোট 130 আসনের মধ্যে ভিভিডি পেয়েছে সর্বোচ্চ 33টি আসন। প্রধান বিরোধী দল নির্বাচিত হয়েছে কট্টর ডানপন্থী গেরতে ওয়াল্ডার্স এর পপুলিস্ট পার্টি ফর ফ্রিডম পিভিপি। দলটি দ্বিতীয় সর্বোচ্চ 20টি আসন পেয়েছে। এবারের নির্বাচনে 13টি দল অংশ নিয়েছে। 15 মার্চ অনুষ্ঠিত নির্বাচনে ভোট পড়েছে মাত্র 11.1%। বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের উদ্ধার হওয়া দুটি ছবি ডাচ মিউজিয়ামে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। 2002 সালে আমস্টারডামে ভ্যান গগ মিউজিয়াম থেকে সংঘবদ্ধ ডাকাত দল ছবি দুটি চুরি করে পালিয়ে যায়। দীর্ঘ উদ্ধার অভিযানের পর গত বছর নেপলসের সাগরবর্তী শহর থেকে ছবিগুলো উদ্ধার করা হয়। ভ্যান গগ মিউজিয়াম, যা ভ্যান গগের সৃষ্টি কর্মের সবথেকে বড় সংগ্রহশালা, যেখানে ভ্যান গগের 200 এর বেশি পেইন্টিং এবং 500-র মতো ড্রয়িং আছে। ভ্যান গগকে নেদারল্যান্ডসের বিখ্যাত চিত্রশিল্পীদের একজন বলে গণ্য করা হয়। তিনি যখন নেদারল্যান্ডসে থাকতেন তখন মাত্র 2টি সাগরের দৃশ্যের ছবি এঁকেছেন। তার মধ্য থেকে একটি চুরি হয়েছিল। চুরি হওয়া দ্বিতীয় ছবিটি একটি গির্জার, যার যাজক ছিলেন তার বাবা। ছবি দুটির আনুমানিক মূল্য প্রায় $10 কোটি বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, পরীক্ষা ব্যর্থ হওয়ার দাবি ওয়াশিংটন ও সিউলের। পিয়ংইয়ং এর দাবি অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের। সন্ত্রাসী হামলার আশঙ্কাতেই বিমানে ইলেকট্রনিক ডিভাইস বহনে নিষেধাজ্ঞা জারি। এ ধরনের সামগ্রীতে লুকিয়ে বিস্ফোরক যুক্তরাষ্ট্রে পাচার হচ্ছে, দাবি মার্কিন গণমাধ্যমের। প্রয়োজনে আবারও সিরিয়ায় বিমান হামলা চালানো হবে, পুতিনকে নেতানিয়াহুর হুমকি। দামেস্কের পূর্বাঞ্চলে সিরীয় বাহিনীর বিরুদ্ধে নতুন করে বিদ্রোহীদের হামলা এবং যৌথ বাহিনীর অভিযানে পিছু হটতে বাধ্য হচ্ছে আইএস। দেখা দিয়েছে আশ্রয় ও খাবার পানির সংকট, যোগান দিতে হিমশিম খাচ্ছে ত্রাণ কর্মীরা। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।